আফগানিস্তানে নির্বিচারে হত্যার অনুমতি দিয়েছিল আমেরিকা, গাজাতেও তাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। এতদিন পর গোপন তথ্য প্রকাশ্যে এলো। যদিও এটা সহজেই আন্দাজ করা গিয়েছিলই, তারপরও আমেরিকা কখনোই স্বীকার করেনি যে তারা মানুষ মারার জন্য অনুমতি দিতে পারে। আফগানিস্তানে সে সময় তালেবান সন্দেহে যে কাউকে তারা অন্যায়ভাবে হত্যা করার অনুমতি রাষ্ট্রীয়ভাবেই দিয়েছিল। বোঝা যাচ্ছে গাজাতেও ঠিক তাই করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিরতায় মুসলমানদের এভাবে নিধনের জন্য আমেরিকা প্রশাসন রাষ্ট্রীয়ভাবেই অনুমতি দিয়ে রেখেছে। আফগানিস্তানের দায়িত্ব পালনের সময় তালেবান সন্দেহে শিশুসহ যে কাউকে হত্যার অনুমতি ছিল বলে জানিয়েছে ব্রিটিশ স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তারা। আফগানিস্তানে যুক্তরাজ্যের সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সম্প্রতি বুধবার ৮ জানুয়ারি আফগানিস্তান সংক্রান্ত তদন্ত কমিটি স্পেশাল ফোর্স কর্মকর্তাদের 7টি গোপন শুনানির বিবরণ প্রকাশ করেছে। ব্রিটিশ স্পেশাল ফোর্সেস, বিশেষ করে এর 2 শাখা স্পেশাল এয়ার সার্ভিস এসএএস ও স্পেশাল বোট সার্ভিস এসবিএস, আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযান পরিচালনা করেছে। 2010 থেকে 2013 সাল পর্যন্ত চলা অভিযান নিয়েই মূলত তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনে এসবিএস কর্মকর্তারা এসএএস এর বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন। 2009 সালে আফগানিস্তানে এসএএস এর আগমন এবং তালেবান সন্দেহে তাদের বেপরোয়া হত্যাকাণ্ডের বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনে। এসএএস কর্মকর্তারা একটি অভিযানে কতজনকে হত্যা করেছেন সেটি নিয়ে প্রতিযোগিতা করতেন বলেও অভিযোগ করেছেন এক কর্মকর্তা। এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে 2011 সালে উদ্বেগ প্রকাশ করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তদন্তে সাক্ষ্য দিয়েছেন। সেখানে তিনি বলেন, আমি তখন বিশ্বাস করতাম এবং এখনও করি, অন্তত কিছু অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে এসএএস। গোপন শুনানিতে এক এসএএস সদস্যদের সঙ্গে কথোপকথনের বর্ণনা দেন আরেক এসবিএস কর্মকর্তা। সেখানে বালিশ দিয়ে মুখ ঢেকে এক আফগানকে হত্যার বর্ণনা দেন সেই এসএএস সদস্য। হত্যাকাণ্ডের পদ্ধতি এবং শিশুদের হত্যা করার বর্ণনা আমাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছিল, বলেন এসবিএস কর্মকর্তা। আফগানিস্তান অভিযানে 16 বছরের কম বয়সী শিশুদেরও হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। স্পেশাল ফোর্সের কর্মকর্তাদের ইমেইলেও আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধ এবং এগুলো ধামাচাপা দেওয়ার বর্ণনা উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, এসএএস এর কর্মকাণ্ডে বিরক্ত ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান বাহিনীও। 2011 সালের ফেব্রুয়ারিতে এক বৈঠকে এসএএস থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয় আফগান বাহিনী। এসএএস এর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ক্ষুব্ধ এক আফগান কর্মকর্তা বৈঠকের মাঝেই পিস্তল নিয়ে তেড়ে আসার চেষ্টা করেন। বুধবার প্রকাশিত এক ইমেইলে এই বৈঠকের বর্ণনা দিয়ে এক কর্মকর্তা লিখেন, এমন প্রতিকূল বৈঠকে আমি কখনো অংশ নিইনি। এত চিৎকার চেঁচামেচি, হাত তুলে হুমকি দেয়া, এক পর্যায়ে তো আমাকে 9 মিলিমিটার পিস্তলের দিকে তাকিয়ে থাকতে হলো। খুবই অস্বস্তিকর। শেষ পর্যন্ত যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তার হস্তক্ষেপে আফগান ইউনিটগুলো এসএএস এর সঙ্গে কাজ চালিয়ে যেতে রাজি হয়। এবার আসা যাক গাজা যুদ্ধ প্রসঙ্গে। গাজায় যা ঘটছে তা যুদ্ধ নয়, বরং গণহত্যা উল্লেখ করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্বের অনেক দেশের নেতারা। চীন, রাশিয়া ও ব্রাজিল সহ অন্যান্য দেশও বলছে এটা কোনো যুদ্ধ নয়, এটা গণহত্যা। 46,000-এরও বেশি সংখ্যক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী, শিশু ও বৃদ্ধ, যাদের এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এই যুদ্ধের শিকার হয়েছে। গাজাতে 2-1টি মসজিদের মিনার ছাড়া অন্যান্য সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের ফলে নিষ্পাপ শিশুরা মারা যাবে এটা জানার পরও একজন মানুষ কিভাবে যুদ্ধ করতে পারে? ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল, ফিলিস্তিন কর্তৃপক্ষ, মিশর, ইরান, তুরস্ক, ফ্রান্স, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের নেতাদের সাথে চলমান এই সংঘাতের সমাধানে মধ্যস্থতার বিষয়ে আলোচনা চলছে। 4 দশক ধরে উদারপন্থী ও পশ্চিমাপন্থী আরব বুদ্ধিজীবীরা বলে এসেছেন, পশ্চিমা উদারপন্থীরা, এমনকি অনেক রক্ষণশীল পশ্চিমাও ফিলিস্তিনিদের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলেছেন এবং ফিলিস্তিনিদের প্রতি আগের চেয়ে তারা অনেক কম হিংসাত্মক ধারণা পোষণ করছেন। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে
তাতে তাদের পক্ষে সেই ধারণায় অটল থাকা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের প্রতি শ্বেতাঙ্গ পশ্চিমাদের ঘৃণাসূচক ধারণা যে ঐতিহ্যগত তা বুঝতে আমাদের 19 শতকের দিকে ফিরে যেতে হবে। ওই সময় শ্বেতাঙ্গ আমেরিকান ও ব্রিটিশ এবং অতি উগ্রপন্থী জার্মান প্রটেস্ট্যান্টরা ফিলিস্তিনে উপনিবেশ গড়তে চেয়েছিল। সে সময় এরা সবাই আদিবাসী ফিলিস্তিনিদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল। ওই সময় ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে উপনিবেশ বানানোর চেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় ইহুদিদের প্রটেস্ট্যান্ট খ্রিস্টানে ধর্মান্তরিত করার একটি প্রকল্প নিয়েছিল। এটি ব্রিটিশদের জন্য সীমিত সাফল্য আনলেও এটিই মূলত ইহুদিদের জায়নিজমের উত্থানকে ত্বরান্বিত করেছিল। ফিলিস্তিনিদের কার্যত নিশ্চিহ্ন করে দেওয়ার মিশন নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় যে অভিযান চালাচ্ছে তাতে গোটা পশ্চিমা রাজনৈতিক বলয়ের প্রচ্ছন্ন সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে। হামাস যোদ্ধারা ইসরায়েলি শিশুদের হত্যা করেছে এবং নারীদের ধর্ষণ করেছে বলে ইসরায়েলের পক্ষ থেকে যে প্রোপাগান্ডা চালানো হয়েছে তাতে পশ্চিমা মিডিয়া সরাসরি সহযোগিতা করছে। সিএনএন এবং লস অ্যাঞ্জেলেস টাইমস এই অপপ্রচারের শুরুটা করে দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি পশ্চিমাদের ঘৃণা ও ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন বেশিরভাগ আরবকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ। আর এই সংঘাতে কে সঠিক অথবা কে ভুল, কে প্রথম গুলি চালিয়েছে এবং কে পরে গুলি করেছে তা নিয়ে এখন আলোচনার সময় নয়। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের কাছে সাহায্য পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সেখানে একটি মানবিক করিডোর তৈরির আহ্বান জানানো হয়েছে। 19 শতকের শেষ দিকে এই ইহুদি জয়নিজম ফিলিস্তিনিদের প্রতি চরম আক্রমণাত্মক হয়ে ওঠে। ফিলিস্তিনিদের পরাজয়, তাদের মৃত্যু এবং ভিটেমাটি থেকে তাদের উচ্ছেদ নিশ্চিত করাকে ইহুদিরা আদর্শিক কর্তব্য বলে মনে করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ বেলফোর ঘোষণা ও লিগ অব নেশনসের ঘোষণায় ফিলিস্তিনিদের পরিত্যাজ্য হিসেবে চিত্রায়িত করা হয়েছিল। এর মধ্য দিয়ে ইউরোপের ইহুদিদের ফিলিস্তিনে বসতি গড়তে দেওয়ার বিষয়টিকে ন্যায্যতা দেওয়া সম্ভব হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অশ্বেতাঙ্গদের প্রতি ইউরোপিয়ান ও আমেরিকান বর্ণবাদী গোষ্ঠী ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিল। যে ইউরোপিয়ান শ্বেতাঙ্গ খ্রিস্টানরা ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিল সেই একই শ্বেতাঙ্গ খ্রিস্টানরা ইহুদিদের ওপর চালানো নির্যাতনের ক্ষতিপূরণ হিসেবে ইউরোপীয় ইহুদিদের ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিয়েছিল। এর মধ্য দিয়ে জায়নবাদ ফিলিস্তিনিদের ওপর তীব্র ঘৃণা নিয়ে চেপে বসেছিল। এই জায়নবাদীরা 1948 সালে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করার পর জাতিসংঘের প্রস্তাবগুলোতে ফিলিস্তিন সংকটকে বারবার আরব শরণার্থী সমস্যা বলে উল্লেখ করা হচ্ছিল। এর মাধ্যমে ফিলিস্তিনিদের কার্যত ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করার চেষ্টা করে আসা হয়েছে। এরপর ইসরায়েল উপনিবেশ উৎখাত করে ফিলিস্তিনিদের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় যখন ফিলিস্তিনিরা গেরিলা আন্দোলন শুরু করে তার পরিপ্রেক্ষিতে 1982 সালে ইসরায়েল লেবাননে নৃশংস গণহত্যা চালিয়েছিল। 1987 থেকে 1993 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের যে আন্দোলন, যেটি প্রথম ইন্তিফাদা হিসেবে পরিচিত, সেই আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি পশ্চিমাদের দৃষ্টিভঙ্গিকে আরও নেতিবাচক করে তোলে। তখন থেকেই পশ্চিমারা ফিলিস্তিনিদের শান্তিপ্রিয় ইসরায়েলিদের ওপর বর্বর হামলা চালানো জাতি। ফিলিস্তিনিরা মনে করে ইহুদিরা কখনোই ফিলিস্তিনে শরণার্থী হিসেবে আসেনি, তারা মূলত এসেছিল হানাদার হয়ে। জায়নবাদী ঔপনিবেশিক অভিলাষ নিয়ে হিটলারের শাসনের অর্ধ শতাব্দী আগেই তারা ফিলিস্তিনে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছিল। এ কারণে ফিলিস্তিনিদের চোখে ইউরোপ থেকে আসা ইহুদিরা শরণার্থী ছিল না, ছিল গণহত্যাকারী দখলদার শক্তি। তাদের সহযোগী ছিল পশ্চিমা শক্তিগুলো। এ কারণেই ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা পশ্চিমাদের কখনোই হৃদয় স্পর্শ করেনি, বরং ইসরায়েলি ইহুদিদের হতাহতের ঘটনা তাদের আন্দোলিত করেছে। এ কারণে ইসরায়েলি সেনারা যখন নিরস্ত্র হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে তখনও তারা নির্বিকার থাকে। মানবিক মূল্যবোধের দিক থেকে চিন্তা করলে হয় আমরা, না হয় পশ্চিমাদের একটি অংশ মানবতা বিষয়টি ভুলে গেছে। 2023-এর শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইসরায়েল সফর করেছিলেন, যেদিন 24 ঘণ্টায় ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করে 700 ফিলিস্তিনিকে হত্যা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সে সময় ইসরায়েল সফর করেছেন। ততদিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 6,000 ছাড়িয়েছিল। অথচ ওই পরিস্থিতির মধ্যে মাখোঁ ও বাইডেন তাদের বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেবল অনুরোধ করেছেন যে যেন তারা নিয়ম বহির্ভূতভাবে যুদ্ধ না করে। বিষয়টা কি এমন যে তথাকথিত নিয়ম মেনে যুদ্ধ করে ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের হত্যা করলে সেটা ঠিক আছে? মাখোঁ ও বাইডেন কি এটাই বলতে চেয়েছেন? সে সময় বিগত কয়েক সপ্তাহ ধরে গাজায় চলতে থাকা হত্যাকাণ্ডের সাক্ষী কি পুরো বিশ্ব নয়? কোথাও কি কোনো নিয়ম মেনে চলার চিহ্ন দেখা গেছে? গাজার প্রায় 23 লাখ বাসিন্দাকে খাদ্য,
পানি, গ্যাস, বিদ্যুৎ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া কি নিয়ম মেনে চলার উদাহরণ? ইসরায়েলকে যুদ্ধের নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হলেও নিয়ম না মানলে কি হতে পারে সে বিষয়ে কিছুই বলেননি তারা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।